স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে আছে আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। আগামী 5 বছরে বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ জনশক্তি নেবে জাপান। প্রধান উপদেষ্টার সবশেষ জাপান সফর ঘিরে আশাবাদী এই খাতের সাথে সংশ্লিষ্টরা, আর তারা বলছেন অন্তর্বর্তী সরকার প্রধানের জাপান সফরের পরই বেড়েছে ভিসার হারও। এই সুযোগ কাজে লাগাতে ভুয়া কাগজপত্র পরিহারের আহ্বান খাত সংশ্লিষ্টদের, আর একই সঙ্গে জাপানি ভাষায় দক্ষতার উপরও জোর দেন তারা। জনশক্তি খাতে বাংলাদেশিদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য দক্ষিণ এশিয়ার দেশ জাপান। কিন্তু ভাষা দক্ষতা সহ নানা প্রতিকূলতায় এখন পর্যন্ত আশানুরূপ কর্মী পাঠানো যায়নি জাপানে। তবে আশা জাগিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সবশেষ জাপান সফর। বাংলাদেশ থেকে ধাপে ধাপে 1 লাখ জনশক্তি নেবে বলে জানায় জাপান। বাংলাদেশ একটা অ্যাসোসিয়েশন কাজ করতেছে। এমন বাস্তবতায় রাজধানীতে এই সেমিনারের আয়োজন। আয়োজকরা বলছেন প্রধান উপদেষ্টার সফরের পরে সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশকে। আমাদের বাংলাদেশ থেকে অনেক জনশক্তি জাপান সরকার নিবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের অ্যাসোসিয়েশনগুলো কাজ করতেছে। বাংলাদেশে প্রায় এখন 200-এর বেশি অ্যাসোসিয়েশন কাজ করতেছে। আমাদেরকে অনেক এজেন্সি, যেগুলো বিশেষ করে নতুন এজেন্সিগুলো অনেক ফেক ডকুমেন্টস দিয়ে থাকে। তো ফেক ডকুমেন্টস দিলে এম্বাসি অনেক কঠোর হয়ে যায়, যে কোনো দেশে, শুধু বাংলাদেশ না। তো এই জন্য আমাদের এই জিনিসটা নিয়ে আমরা সচেতন চালাইছি। এটাও আমরা যদি রোধ করতে পারি, ইনশাল্লাহ আমাদের ভিসার হার আমরা 100% বৃদ্ধি করতে পারবো। যদি ভাষাটা আয়ত্ত করতে পারে, যে কেউ এখন জাপানে যেতে পারবে। শুধু ভাষার প্রতি মনোযোগ দিতে হবে, নিয়ম কানুনের প্রতি মনোযোগ দিতে হবে, রুলস রেগুলেশনের উপরে মনোযোগ দিতে হবে, তাহলেই সে জাপানে যেতে পারবে। আগ্রহীদের জাপান যাত্রায় ভিসা সফলতা নিশ্চিতে ভাষা রপ্তে কাজ করে যাচ্ছে এদেশীয় এজেন্সিগুলো। জাপানি ভাষা মূলত একদম সহজও না এবং কঠিনও না, মানে মনের ইচ্ছাটাই হচ্ছে সবথেকে বড় কথা। আমার ইচ্ছা শক্তি আজকে আমাকে এই পর্যন্ত এনেছে। আমাদের প্রতিষ্ঠান জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। পাশাপাশি জাপানিজ ম্যানারগুলো আমরা শেখানোর জন্য প্রতিদিন আমাদের কাছে সে ব্যবস্থা আছে। জাপান যেতে হলে আপনি জনশক্তিতে যান আর স্টুডেন্ট হিসেবেই যান, যেভাবে যান আপনাকে প্রথমত ভাষাটা শিখতে হবে। সেমিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 400 জন জাপানি ভাষার শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফজলে রাব্বী সৌরভ, নিউজ 24, ঢাকা। প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স। রাজধানী প্যারিসে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরুর দাবি জানান সংগঠনের নেতারা। ফ্রান্স থেকে ফেরদৌস করিম আখুনজির পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত। মাত্র 21 দিনে প্রায় 1.5 কোটি ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন, কিন্তু অনলাইনে ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়নি। এই অনিশ্চয়তার মধ্যেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে অনলাইন ভোটার নিবন্ধন দ্রুত চালুর দাবি জানিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স। রাজধানী প্যারিসে জরুরি সংবাদ সম্মেলনের সংগঠনের নেতারা 5 দফা দাবি জানান। এর মধ্যে রয়েছে আগামী 16 সেপ্টেম্বরের মধ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা, অনলাইন প্ল্যাটফর্মে পর্যাপ্ত কারিগরি সক্ষমতা নিশ্চিত করা, কেওয়াইসি ও ফেসিয়াল রিকগনিশন বাধ্যতামূলক করা এবং বিদেশি ফোন নম্বর ব্যবহারের শর্ত আরোপ করা। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কোঅর্ডিনেটর তারিক আদনান মুন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইউরোপ প্রতিনিধি ওমর ডালি এবং জার্মানি শাখার আহ্বায়ক শাখত হোসেন তুরাগ। নেতৃবৃন্দ জানান, সময় নষ্ট না করে অনলাইন নিবন্ধন কার্যক্রম দ্রুত শুরু করলেই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, প্রবাসীদের অনলাইন ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করার দাবি জানিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স। আর এ নিয়ে ফ্রান্স থেকে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ফেরদৌস করিম আখুনজি। ফেরদৌস, জানাবেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্সের দাবি আসলে কি ছিল এবং এই দাবি নিয়ে প্রবাসীরা কি বলছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, প্রবাসীদের ভোটারের যে দাবি নিয়ে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স গতকাল রবিবার বিকেলে ফ্রান্সের প্যারিসে একটি সংবাদ সম্মেলন করে। সেই সংবাদ সম্মেলনে তারা প্রথম যে দাবিটি, তারা উদ্বেগ প্রকাশ করে। প্রথমে যে উদ্বেগ প্রকাশ করে এই কারণে যে 1.5 কোটি প্রবাসী ভোটারদেরকে তারা মাত্র যে বাংলাদেশের নির্বাচন কমিশন 21 দিনে তাদের নিবন্ধনে যে কর্মসূচি গ্রহণ করে
হাতে নিয়েছে, সেটি তারা উদ্বেগ প্রকাশ করেছে যে 21 দিনে কিভাবে সম্ভব 1.5 কোটি প্রবাসীদের নিবন্ধন করা। পাশাপাশি তারা দাবি জানিয়েছে, তারা একটা রোড ম্যাপ তারা ঘোষণা করেছে যে কিভাবে প্রবাসীদেরকে ভোটার নিবন্ধনের ক্ষেত্রে, এর মধ্যে আপনি বলছিলেন যে কারিগরি সক্ষমতা বাড়াতে হবে এবং বিদেশি মোবাইল অ্যাড করতে হবে, এবং যাতে করে প্রত্যেকটি প্রবাসী তারা ভোট দেওয়ার সুযোগ পায়। তো গতকাল যে সংবাদ সম্মেলনের বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন সম্পূর্ণ প্রশ্নেরও উত্তর দেন তারা নেতৃবৃন্দ, এবং এর মধ্যে কিছু সাংগঠনিক বিষয়, যে একটি প্রশ্ন উঠে আসে যে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কি আসলে যে বাংলাদেশের যে নতুন সংগঠন, রাজনৈতিক সংগঠন যে এনসিপি, এটার অঙ্গ সংগঠন কিনা। তো তাদের উত্তরে, সেই প্রশ্নের উত্তরে সংগঠন নেতৃবৃন্দ বলেছেন যে এখানে ফ্রান্সের বিশেষ করে প্রবাসে যারা রাজনৈতিক যে সংগঠনের অঙ্গ সংগঠনের কোনো সুযোগ বাংলাদেশের সংবিধানে নেই, সেই কারণে তারা সরাসরি এই সংগঠনের অঙ্গ সংগঠন নয় বা সহযোগী সংগঠন নয়, তবে তারা অ্যালায়েন্স। সেই ক্ষেত্রে আরেকটি বিষয় এখানে সাংবাদিক সম্মেলনে উঠে এসেছে যে প্রবাসীদের বিভিন্ন দাবি নিয়ে এই এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স কাজ করবে, এরই নিরিখে তারা এখানে তারা সংগঠিত হয়েছে এবং পুরো ইউরোপ জুড়ে তারা এই সংগঠনটিকে তারা কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রবাসীদের গত জুলাই আন্দোলনে বিশেষ করে 4 জন প্রবাসীদের যে তারা শহীদ হয়েছে, আরো তারা তথ্য সংগ্রহ করেছেন যে আরো প্রবাসী আছে কিনা সংখ্যা, তারা এই প্রবাসী শহীদদেরকে তারা সম্মাননার উদ্যোগ নিচ্ছে বলেও তারা সংবাদ সম্মেলনে বলেছেন। ফেরদৌস, ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের 2টি বাড়ির তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রে এমএলআর পাঠাবে দুদক। যুক্তরাষ্ট্রে পাচার করা অর্থ উদ্ধারে এমন উদ্যোগ নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। আর এদিন ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলাও করেছে এই সংস্থাটি। আর এছাড়া 80 কোটি টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয়েছে এসালম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধেও। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার গ্রেট ফলস পার্ক, বাড়ি নম্বর 10411, যার মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। এছাড়া তার নামে ফলস চার্চের বিলমার কোর্টের 3847 নম্বরে আরও একটি বাড়ির সন্ধান পেয়েছে দুদক। সংস্থাটির দাবি 54 কোটি টাকা সমমূল্যের এসব সম্পদের তথ্য বাংলাদেশের আয়কর নথিতে উল্লেখ করেননি জয়। ফলে যুক্তরাষ্ট্রে জয়ের পাচার করা সম্পদ উদ্ধারের পাশাপাশি 2 বাড়ির অর্থের উৎস জানতে মার্কিন কর্তৃপক্ষকে এমএলআর পাঠাতে যাচ্ছে দুদক। জনাব সজীব আহমেদ ওয়াজেদের মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ির মূল্য হচ্ছে 54,04,32,258 টাকা। চট্টগ্রামের চটপটির দোকান ও রেস্তোরাঁর নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 80 কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করেছে দুদক। যে মামলায় নওরোজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরোজ এবং এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ মোট 20 জনকে আসামি করা হয়েছে। আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট 20 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এদিকে এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া 7.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। কাতার প্রবাসীদের জন্য বাংলাদেশের তাজা সবজি, মাছ ও নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে জুয়েকে সুপারমার্কেট। উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি এবং কাতারি নারী স্পন্সর ফাতেমা হাশেম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গোলাম সরওয়ার কামরুল, লক্ষ্মীপুর জেলা সমিতি দোহা কাতারের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন সহ অনেকেই। সুপার শপটিতে প্রবাসীদের সুবিধার্থে থাকছে 24 ঘন্টার হোম ডেলিভারি সার্ভিস সুবিধা। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজি এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফলতা কামনা করেন। পঞ্চম বর্ষে পা রাখল সিডনির অন্যতম শীর্ষ নারী সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়া। আর এই উপলক্ষে চতুর্থবারের মতো আয়োজন করা হয় তাদের সিগনেচার ইভেন্ট মিনা বাজার। শনিবার সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত চলে জাঁকজমকপূর্ণ এই আয়োজন।
মিনা বাজারে ছিল নারী উদ্যোক্তাদের বিভিন্ন বুটিক্স, শাড়ি, রকমারি পোশাক, গহনা, মেহেদি সহ বিভিন্ন ধরনের স্টল। আর এর উদ্বোধন করেন মন্ত্রী সোফি কটসিস। লেডিস ক্লাবের জেনারেল সেক্রেটারি শিরিন আক্তার মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন। ক্লাবের প্রেসিডেন্ট রাহেলা আরেফিন ক্রেস্ট ও শাহরুখ ম্যাগাজিন উপহার দেন। আর আগামীতে এই ধরনের উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার করেন মন্ত্রী। পরে মন্ত্রী লিডারশিপ অ্যাওয়ার্ড তুলে দেন প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারির হাতে। এছাড়া মিনা বাজারের স্টল মালিকদের সম্মাননা সনদ দেওয়া হয়। আয়োজনটি সমন্বয় করেন রেজা আরেফিন সহ বেশ কয়েকজন। মিডিয়া পার্টনার ছিল জন্মভূমি টেলিভিশন, বিশেষ সহযোগিতায় ছিল বাংলা হেয়ার অ্যান্ড বিউটি। যুক্তরাষ্ট্রের মিশিগানে আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠিত হলো রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি অফ মিশিগানের বার্ষিক বনভোজন। রবিবার ওয়ারেন শহরের হাইটসেক পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল প্রবাসীদের মিলন মেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জগলু তরফদার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মতিউর রহমান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন হ্যামট্রমেক সিটি মেয়র প্রার্থী মুহিত মাহমুদ, কাউন্সিলম্যান আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস মাখন। বনভোজনের শেষ পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। যুক্তরাজ্যের লন্ডনে প্রবাসী কমিউনিটির দাবিতে ইস্ট হ্যামে এক্সাল টিউটার্সের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী দিনে অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আয়োজন করা হয় মূল্যায়ন পরীক্ষা, ব্যক্তিগত লার্নিং প্ল্যান এবং বিশেষ অফারের। এর উদ্বোধন করেন নিউ হ্যামের বর্তমান কাউন্সিলর ও সাবেক স্পিকার রহিমা বেগম ও মুজিবুর রহমান। ক্যারিয়ার একাডেমিক গাইডেন্স সেশনে উঠে আসে পুনরাবৃত্তি কৌশল, পরীক্ষাভিত্তিক কাটানো এবং লক্ষ্যভিত্তিক স্টাডি প্ল্যান। কুয়েতে বিষাক্ত মদ উৎপাদন ও বিতরণের অভিযোগে সম্প্রতি দ্য টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দ্য টাইমস পত্রিকায় 17 আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল এই অপরাধী চক্রের মূল হোতা একজন বাংলাদেশি নাগরিক। তবে কুয়েতে বাংলাদেশ দূতাবাস তা তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। দূতাবাস জানিয়েছে প্রতিবেদনে উল্লেখিত নাম ডেলোরা বার্কাস দারাজি বাংলাদেশি নামের সঙ্গে অস্বাভাবিক হওয়ায় বিষয়টি যাচাই করা হয়। কুয়েতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে গ্রেপ্তার হওয়া 67 ব্যক্তির মধ্যে কেউই বাংলাদেশি নন। প্রবাসের সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন নিউজ 24 প্রবাসের সংবাদ। নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত, চলতি সপ্তাহেই করা হবে প্রকাশ। সোমবার এই তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। জানান 24 আগস্ট থেকে শুরু হবে সীমানা নির্ধারণের শুনানি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনকে সামনে রেখে সব ক্ষেত্রে নতুন করে বিভিন্ন পদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে নির্বাচন, সেই লক্ষ্য সামনে রেখে চলছে নির্বাচনী ট্রেন। বিগত 3 নির্বাচনে সীমাহীন অনিয়ম, জালিয়াতির অভিযোগে ভোট বিমুখ মানুষকে ভোট কেন্দ্রে আনতে চায় বর্তমান ইসি। ভোটার উপস্থিতি বিবেচনায় নিলে যে ভোট কেন্দ্র আছে সেগুলো দিয়েই জাতীয় নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। সোমবার ইসি সচিব জানালেন রোডম্যাপের খসড়া প্রায় চূড়ান্ত, প্রকাশ করা হবে চলতি সপ্তাহেই। ড্রাফটটা করা হয়েছে, ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করব। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান সীমানা নির্ধারণের 82টি আসনের বিপরীতে রোববার থেকে বুধবার 4 দিন চলবে শুনানি। 80,000-এর মতো এনআইডির তথ্য সংশোধনের আবেদন অপেক্ষমান রয়েছে বলে জানান ইসি সচিব। 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে সেটা আমরা শুনানি 24 আগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। এদিকে নির্বাচন সামনে রেখে সর্বক্ষেত্রে নতুন করে বিভিন্ন পদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ দিচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন 15,851 জন পুলিশ, 4,469 জন বিজিবি, 5,551 জন আনসার নিয়োগ দেওয়া হয়েছে। বেশিরভাগই পদ সিজন হয়েছে আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের নিয়োগ তো এখন তিনটা লেভেল না, তিনটা, একটা হলো কনস্টেবল আর একটা হলো এসআই, এখানে এসপিটা আমরা বলি ক্যাডারেরটা নেই। আর বিজিবিদের ক্ষেত্রে হলো শুধু কনস্টেবলের ক্ষেত্রে, আনসারদের ক্ষেত্রে কনস্টেবল। একই দিনে 18 বছর আগে চাকুরিচ্যুত 85 জন উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে চাকুরিতে পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ইসি।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আওয়ামী আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং সেই লক্ষ্যেই প্রশাসন থেকে আওয়ামী ক্যাডারদের অপসারণ করতে হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে আসন্ন ডাকসু নির্বাচনে সব মতের প্রতিনিধিত্ব নিশ্চিত হবার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবে। ডাকসু নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের। সংগঠনটির নেতারা বলেন, ছাত্রদলের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এক দল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তারা। আর এর আগে বিকেলে ঢাবির শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে মব তৈরি করে ছাত্রদলকে মনোনয়ন ফর্ম তুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করে সংগঠনটি। এ সময় এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানায় ঢাবি ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মব পরিস্থিতি, সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে এই নির্বাচন কোনোভাবেই অবাধ ও অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না। এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও গ্রহণের সময় একদিন বাড়ানো হয়েছে। নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র ও উদ্বেগ বলছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে নেতারা বলেন, প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। যারা লেভেল প্লেইং ফিল্ড নেই বলছেন, তারা এই নতুন ছক কষছেন বলে মন্তব্য করেন তারা। ছাত্রদলকে সুবিধা দিতেই সময় বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখলের পায়তারা করলে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীরা তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের প্যানেল ঠিক করতে পারে না অন্তর্কোণ কারণে, এবং অন্তর্কোণ সামলাতে না পেরে বিএনপির হাইকমান্ডের সাথে এখানে আমরা শুনতে পাচ্ছি যোগ সাজে এখানে টাইম বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের শিক্ষার্থীদের সাথে বা অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে এই বিষয়ে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত উপনীত হয়েছে। এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর যারা এখানে দায়িত্বরত আছেন, তারা এটি শিক্ষার্থীর সাথে ঠিক করেননি, তারা পক্ষপাত দুষ্ট হচ্ছেন দিন দিন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। সোমবার রাতে এনসিপি যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়। চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে শপথ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো। বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। প্রবাসী সংবাদে আরো একবার স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক খবর। জরুরি অবস্থা প্রত্যাহারের 17 দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। সোমবার দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশন ঘোষণা করেছে আগামী 28 ডিসেম্বর থেকে দেশটির সাধারণ নির্বাচন শুরু হবে। ধাপে ধাপে এই ভোট অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনে অংশ নিচ্ছে না বিরোধী দলগুলো, আর পাশাপাশি আন্তর্জাতিক মহলও নির্বাচনের এই প্রক্রিয়াটিকে কঠোরভাবে সমালোচনা করছে। এবারে খেলার খবর। দলের প্রতিটি ক্রিকেটার বিশ্বাস করে এবারে এশিয়া কাপ জিতবে বাংলাদেশ, এমন তথ্যই জানালেন টাইগারদের মিডল অর্ডার ব্যাটার জাকের আলী অনিক। আর এদিকে পাওয়ার হিটিং কোচের দায়িত্ব সামলানো জুলিয়ান ওড ব্যাটারদের কাছ থেকে ঠিক কী পরিবর্তন চান সেটিও জানিয়েছেন এই ব্যাটসম্যান। মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে টাইগাররা। ফিটনেস ট্রেনিং এ বাড়তি নজর, সাথে ব্যাটিং এ পাওয়ার হিটিং বাড়াতে চেষ্টায় ক্রিকেটাররা। স্বল্প সময়ের জন্য টাইগার ডেরায় যোগ হওয়া জুলিয়ান উডের কাছ থেকে কি শিখছেন বাংলাদেশ ব্যাটাররা? জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে,
সো কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে, আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 2-3 মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। ক্রিকেটারদের শরীরে বসানো হয়েছে ট্র্যাকার, সেখানে দেখা যায় কে কতটুকু চেষ্টা করছে। প্রতিদিনই তা ফলো করছেন ফিটনেস ট্রেনিং কোচ নাথান ক্যালি। আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে, তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে, ওর কাছে প্রতিদিনই রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে, সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে। এশিয়া কাপের আসরে এর আগেও একাধিকবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, তবে এবার চোখ শিরোপায়। জাকের বললেন, ড্রেসিং রুমে সবাই বিশ্বাস করতে শুরু করেছে বাংলাদেশ শিরোপা জিতবে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি, আর ইনশাল্লাহ ড্রেসিং রুমে এটা সবাই বিলিভ করে, বিশেষ করে এখন আমাদের যেরকম এনভায়রনমেন্ট আছে, সবাই যেরকম এফোর্ট দিতেছে, ইনশাল্লাহ আমরা সবাই বিশ্বাস করি আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব। এশিয়া কাপের আগে নেদারল্যান্ড সিরিজের প্রস্তুতি নিতে মঙ্গলবার রাতে সিলেট যাবে লিটন মুস্তাফিজরা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 প্রবাসের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।